আজকাল একদম ভালো লাগছে না শান্তনুর ব্যবহার। যখন তখন জড়িয়ে ধরে, তখন শরীরের প্রতিটা খাঁজে ওর হাত আর ঠোঁট খেলা করে। প্রতিটা রাতে শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে নিজেকে অত্যন্ত গভীরে প্রথিত করতে চায় শান্তনু। হ্যাঁ, সময় সময় ভালো লাগে ব্যাপারটা, কি এক অজানা শিহরণ খেলা করে যায় রন্ধ্রে রন্ধ্রে। কিন্তু তাই বলে যখন তখন সবসময় তো শরীরের এই খেলা ভালো নাও লাগতে পারে। সেটা যে কেন বুঝতে চায় না ও, কে জানে। ডরথি, তুমি কি শুনতে পাচ্ছ? কি গো, কতবার ধরে ডাকছি তোমায়, কি হলো ডরথি? শান্তনুর গলায় চমক ভাঙল ডরথির। এতক্ষণ সে নিজের চিন্তাতেই ডুবেছিল। ছি ছি, শান্তনু কতবার ডেকেছে কে জানি। ওভেনের দিকে তাকিয়ে দেখল স্ক্রিনের টাস্ক কমপ্লিট দেখাচ্ছে, তাও 3 মিনিট আগে। তাড়াতাড়ি খাবারটা প্লেটে সাজিয়ে নিয়ে 1 নিমেষে হাজির হলো খাওয়ার টেবিলে। শান্তনু রেডি হয়ে বসে আছে। টাইম চেক করে ডরথি বুঝল যে সে পাক্কা 5 মিনিট লেট। আর ঠিক 11:30 মিনিট পরেই শান্তনুর অফিস ক্যাব চলে আসবে। তোমাকে কতবার ডাকলাম, কি করছিলে এতক্ষণ কিচেনে? এনি প্রবলেম? নো প্রবলেম শান্তনু, একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম আর কি। সরি ফর বিং লেট। এখন তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, আর ঠিক 10 মিনিট 50 সেকেন্ড হাতে রয়েছে। শান্তনু খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। ডরথি একদৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। এই লোকটাকে নিয়েই তো সে এতক্ষণ ভাবছিল। কখনো বড্ড মায়া হয় ওর জন্য, আবার কখনো খুব রাগ। এই শান্তনুই মাঝে মাঝে এমন বদলে যায় যেন সে চিনতেই পারে না। তখন শান্তনু যেন ক্ষুধার্ত লেপার্ড, আর সে তার শিকার। ফাটাফাটি ডরথি, তোমার তুলনা হয় না। এত সুন্দর হয়েছিল না রান্নাটা, যে বলার নয়। শান্তনুর কথায় চমক ভাঙল ডরথির। সে একটু ব্লাশ করল। শান্তনু অবশ্য তখন ডরথির দিকে পিছন ফিরে হাত পরিষ্কার করছিল, তাই সেটা দেখতে পেল না। আমি কিন্তু কিছুই করিনি শান্তনু, শুধু ওই উপকরণগুলোর যোগান দিয়েছি মাত্র। শান্তনু রেডি হয়ে গিয়েছিল। সময় চেক করে দেখল আরও 1 মিনিট বাকি আছে ক্যাব আসতে। সে মৃদু হেসে বলল, রান্নার তো ওইটাই আসল জিনিস ডরথি, আর সেটা করতে তুমি সিদ্ধহস্ত। দরজার স্ক্রিনে ফুটে উঠল ক্যাবের ছবি। এবার কাজে বেরোতে হবে শান্তনুকে। সে ডরথির গালে একটা হালকা চুমু দিয়ে হেসে এগিয়ে গেল ক্যাবের দিকে। তারপর তাকে নিয়ে ক্যাব উড়ে গেল গন্তব্যস্থলে। দরজা লক হওয়ার পর ডরথি টেবিল পরিষ্কার করতে এগিয়ে এলো। ইস, এত বয়সের একটা লোক, অথচ খায় দেখো একেবারে বাচ্চার মতো করে। চারিদিকে কত ছড়িয়েছে। আবার নিজের ভাবনায় ডুবে যায় ডরথি। এখন তার অনেক কাজ, এই গোটা সংসারের দায়িত্ব তার ওপরে। ক্যাবে ওঠার পর থেকে শান্তনু একটু অন্যমনস্ক হয়েছিল। পাশেই অরণ্য বসেছে, তার ম্যানেজার। সদ্য তার বিয়ে হয়েছে, তাই ও খুব আনন্দিত। আনন্দে আর উত্তেজনার চোটে সে তার বউ আর নতুন সংসারের যাবতীয় খুঁটিনাটির কথা বলে এই মুহূর্তে শান্তনুর মাথা খাচ্ছিল। শান্তনুর একদম ভালো লাগছিল না তার কথা শুনতে, কিন্তু কিছু করার নেই। সে শান্তনুর বস, কোম্পানির নিয়ম মানতে সে বাধ্য বলে অন্য এমপ্লয়ীদের সাথে এক ক্যাবে যায়, না হলে কি যেত নাকি? শান্তনু, তোমার কি শরীর খারাপ? না তো, হঠাৎ আপনার এরকম মনে হলো কেন? ডু আই লুক লাইক সিক? না, তা নয়, কিন্তু একটু চিন্তিত বলে মনে হচ্ছে। আমি এত কথা বলে যাচ্ছি, কিন্তু তুমি বোধহয়... অরণ্যর গলার টোনে যে ইঙ্গিত ছিল তা বুঝতে অসুবিধা হলো না শান্তনুর। চটজলদি হেসে সে ব্যাপারটা হালকা করার চেষ্টা করল। আরে না না, আপনার কথা শুনবো না কেন? এখন তো আপনারই দিন,
নতুন সংসার বলে কথা। আর এখন তো আপনার কাছ থেকে আমরা টিপস নেব নাকি? কি দেবেন তো 2-4টে টিপস আমাদেরকেও? 2-4টে কেন, আরও অনেক বেশি দেবো। আফটার অল তোমারও তো একদিন বিয়ে হবে, কি তাই না? তখন এই ট্রিকগুলো তোমাদেরও কাজে আসবে। দিল্লি বহু দূর স্যার। এই 2219 সালে একটা বিয়ের রেজিস্ট্রেশন খরচ আর সংসার করার খরচ সামলানোর মতো স্যালারি পেতে পেতে আমাদের টাক পড়ে যাবে। ক্যাবের সবাই কথাটায় হেসে উঠলেও সবাই মনে মনে জানে যে কথাটা কতটা সত্যি। গত 50 বছরে বিয়ে জিনিসটা মারাত্মক হারে কমে এসেছে। এমনিতেই মেয়েদের সংখ্যা যে হারে কমে এসেছে, তাতে একটা মেয়ে খুঁজে বিয়ে করাটা খুবই কঠিন। তার উপর সরকার বিয়ের রেজিস্ট্রেশন করার খরচ এতটাই বাড়িয়ে দিয়েছে যে বিয়েটা এখন অনেকের কাছে স্বপ্ন। কত শত যুবক এখন খালি বিয়ের জন্য টাকা জমাচ্ছে। শান্তনুর ভাগ্য তাও কিছুটা ভালো যে সে লিভ ইন করতে পারছে ডরথির সাথে। অনেকের স্যালারি তো সেটাও পারমিট করে না। কিন্তু কিছুদিন হলো শান্তনু লক্ষ্য করছে যে ডরথি কেমন যেন অন্যরকম ব্যবহার করছে। গত 15 দিনে ডরথিকে অনেকবার অন্যমনস্ক হতে লক্ষ্য করেছে সে। যেন মনে হয় সে কিছু ভাবছে। কিন্তু এই তো 15 দিন আগেও সব কিছু কত নর্মাল ছিল। 15 দিন আগে সেই যে ঘটনাটা ঘটল, তারপর থেকেই যত গোলমালের সূত্রপাত। এইসব ভাবনা চিন্তার মধ্যেই ক্যাব অফিস ক্যাম্পাসে পৌঁছে গিয়েছে। সেখান থেকে নেমে এবার টাওয়ারের 50 তলায় যেতে হবে। 46 থেকে 55 তলা অবধি শান্তনুর কোম্পানির অফিস। শান্তনু ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রথমে ওই 46 তলাতেই চাকরি পেয়েছিল। এখন প্রমোশন পেয়ে 50 তলায় এসেছে। তবেই না সে ডরথির সাথে লিভ-ইনের অ্যাপ্লাই করতে পেরেছে। লিফট দিয়ে উঠতে উঠতে শান্তনু ঠিক করলো যে কাল একটা কল দিতে হবে ডরথির জন্য। ওর বোধহয় কোনো অসুবিধা হচ্ছে, চেক আপ করাতে হবে। সারাটা দিন কাজের মধ্যে দিয়ে কেটে গেল ডরথির। তবে এর মাঝে মাথাটা 2-1বার ঝিমঝিম করে উঠেছিল তার। কি হচ্ছে কে জানে। সেই ঘটনার পর থেকে মাঝে মাঝেই তার মাথাটা ঝিমঝিম করে ওঠে। তখন শান্তনুর সাথে লিভ-ইনের মাত্র 9 মাস কেটেছে। দিনটা ছিল রোববার, শান্তনুর ছুটির দিন। ছুটির দিনে শান্তনু তার হাতে হাত লাগিয়ে বাড়ির কিছু কাজ করে দেয়। শান্তনুর মতে তাতে নাকি ভালোবাসা বাড়ে। কিন্তু সেদিন কাজের চাপ ছিল, তাই ছুটির দিনেও শান্তনু কাজ করছিল। ডরথি ওয়াশিং মেশিনের স্ক্রিনটা ছুঁতেই জোর ঝটকা খায়। কোনো কারণে সেটা ডরথিকে খুব জোর ইলেকট্রিক শক দিয়েছিল। গোটা 1 দিন পর চোখ খুলেছিল ডরথি। চোখ খুলে সে দেখে তার পাশে চেয়ারে বসে শান্তনু ঘুমোচ্ছে। ঘুমন্ত শান্তনুর মুখের দিকে তাকিয়ে কেমন একটা অনুভূতি হয়েছিল তার। এই অনুভূতি তার আগে হয়নি। এটাকে ঠিক কি বলে তাও জানে না সে। ঘুমন্ত শান্তনুকে তখনই জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করছিল। ওই ঘটনার পর থেকে চারপাশের দুনিয়াটাই বদলে গিয়েছে ডরথির। চারিদিকের কংক্রিটের জঙ্গলের ভেতর সে যে কখন শব্দ, বর্ণ, গন্ধময় পৃথিবী আবিষ্কার করে ফেলেছে সেটা সে নিজেই জানে না। অবশ্য তাতে ডরথির ভালোই হয়েছে। একঘেয়ে জীবনটা কেমন যেন পাল্টে যাচ্ছে তার। শুধু শান্তনুর সবসময় তার শরীরকে নিয়ে খেলা করার ধরনটা তার এখন একেবারেই পছন্দ হচ্ছে না। আগেকার কথা আলাদা, কিন্তু এখন তার ওসব সবসময় ভালো লাগে না। শান্তনুকে সে ভালোবাসে, কিন্তু তাই বলে তার নিজের কোনো অস্তিত্ব থাকবে না? তারও যে ভালো লাগা মন্দ লাগা আছে, সেটা কেন শান্তনু বোঝে না? শখ খাওয়ার পর শান্তনু তার খুব খেয়াল রাখত। শান্তনু তার খেয়াল করত, সেটা তার খুব ভালো লাগত। একটু একটু করে ডরথি শান্তনুর প্রতি তার ভেতরের অন্যরকম অনুভূতির মানে বুঝতে শিখেছে। এখন সে জানে যে সে শান্তনুকে ভালোবাসে। শুধু শান্তনু একটু যদি তার অনুভূতির খেয়াল করত। রাত ঠিক 8টায় শান্তনুর ক্যাব তাকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে গেল। অন্যদিনের মতো শান্তনুকে ক্লান্ত দেখাচ্ছিল বটে, কিন্তু সে খুশিতে ফেটে পড়ছিল। ব্যাগটা রেখেই শান্তনু এসে ডরথিকে জড়িয়ে ধরল।
তারপর বলল, ও ডরোথি মাই ডিয়ার, আমি আজ প্রমোশন পেয়েছি। কাল থেকে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে জয়েন করব। উফ, কি যে আনন্দ হচ্ছে আমার, তা আমি বলে বোঝাতে পারছি না। এবার আমার স্যালারিও একটা ভদ্র জায়গায় যাবে, যদিও অরণ্যটা এখনো আমার বস থেকে গেল। এই আনন্দের মুহূর্তে তোমার বসের কথা ভেবে মন খারাপ করো না শান্তনু। এখন আমাদের আনন্দ করার সময়। তুমি ফ্রেশ হয় নাও, আমি তোমার সবচেয়ে পছন্দের প্রোটিন ড্রিঙ্ক বানিয়ে আনছি, কেমন? হুম। কথাগুলো বলে ডরোথি আনন্দে নাচতে নাচতে কিচেনের দিকে গেল। শান্তনুর প্রমোশন বলে কথা, তার তো খুব আনন্দ আজকে। এবার সে শান্তনুকে বিয়ের কথাটা বলতে পারবে। তবে আজ নয়, 2-3 দিন যাক, তারপর শান্তনুর যখন মুড ভালো থাকবে তখন বলা যাবে। প্রমোশনের আনন্দে আজ শান্তনু সিনেমার একটা প্রিমিয়াম স্লট কিনে ফেলল। ঠিক রাত 9:30টায় বাড়িতে স্পেশাল সার্ভিস ড্রোন চলে এলো। তারপর 60 হলোগ্রাম প্রজেক্টারে শুরু হলো সিনেমা। দুজনে চুটিয়ে এনজয় করলো সিনেমাটা। শান্তনু পুরো সিনেমা উপভোগ করেছে, কিন্তু ডরোথি অনেকটা সময় শান্তনুর হাসি মুখ দেখে কাটিয়েছে। শান্তনু হাসলে ডরোথির ভিতরে কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। হয়তো এটাই ভালোবাসা। শান্তনু মাঝে 2-1বার তার দিকে ঘুরে জিজ্ঞাসা করেছে, কি হয়েছে? কিন্তু ডরোথি হেসে মাথা নেড়ে বলেছে, কিছু না তো। রাতে যথারীতি শান্তনুর সেই শরীরের খেলা আরম্ভ হলো। মাথাটা আজ বেশ কয়েকবার ঝিমঝিম করেছে, তাই ডরোথির আজ একদম ইচ্ছে ছিল না। কিন্তু শান্তনু তো শোনে না। তার উপর আজ প্রমোশনের খবর পেয়ে সে আরও অ্যাগ্রেসিভভাবে ডরোথিকে আদর করছে। আনন্দ তো ডরোথিরও হচ্ছে, কিন্তু সব আনন্দ কি বিছানায় প্রমাণ করতে হবে? বাধা সে দিতেই পারত, কিন্তু শান্তনুর আজকের স্পেশাল রাতটা সে মাটি করতে চায় না। বিছানায় তার উপর ওঠানামা করতে থাকা ঘরমাক্ত শান্তনুর মুখের দিকে তাকিয়ে সে তার সব অনিচ্ছাগুলোকে ভুলে থাকতে চায়। তাই সে শান্তনুকে আরও জোরে আঁকড়ে ধরে। আজ ডরোথির জীবনের সব থেকে আনন্দের দিন, কারণ এবারে শান্তনু তার সবচেয়ে পছন্দের কাজটি করতে চলেছে। আজ সকালে কিচেনে থাকাকালীন ডরোথি শুনতে পায় যে শান্তনু তার মায়ের সাথে কথা বলছে। শান্তনুর মা ডরোথিকে ভালোভাবে নেন না, সেটা সে জানে, তাই ওদের দুজনের কথা শোনার প্রবৃত্তিও তার নেই। ব্রেকফাস্ট দিয়ে ফেরার পথে শান্তনুর টুকরো কথা সে শুনেছে। হ্যাঁ গো মা, আমি ভেবেছি ব্যাপারটা, বিয়ে তো করবই। প্রমোশনের পর আশা করছি বিয়ের রেজিস্ট্রেশন খরচ নিয়ে আর ঝামেলা হবে না। কে? ডরোথি? না, ওকে কাল বলবো। টুকরো টুকরো কথাগুলো নিজের মনে জুড়ে নিয়েছে ডরোথি। এর মানে দাঁড়ায় যে এবার শান্তনু তাদের সম্পর্কটাকে লিভ ইন থেকে বিয়ের দিকে নিয়ে যেতে চায়। এর থেকে আনন্দের আর কিছু আছে কি? অফিস যাওয়ার আগে খাওয়ার টেবিলে বসে শান্তনু ডরোথির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এত আনন্দিত সে আগে কখনো ডরোথিকে দেখেনি। সেই শখ খাওয়ার ঘটনার পর থেকে মাঝে মাঝেই ডরোথির ব্যবহার তাকে অবাক করেছে। যাকে ওসব নিয়ে ভাবার আজ আর সময় নেই। আজ বোধহয় অফিসে সেলিব্রেশন হবে। শান্তনু চলে যাওয়ার পর গান চালিয়ে খানিক নেচে নিল ডরোথি। আজ তার আনন্দের সীমা নেই, খালি একটাই কথা কানে বাজছে। কে? ডরোথি? না, ওকে কাল বলবো। তার মানে আজ অফিস থেকে ফিরে শান্তনু তাকে প্রপোজ করবে। ইস, কি আনন্দটাই যে হচ্ছে! তার তো মনে হচ্ছে দুটো পাখনা গজিয়েছে, আর তাতে করে সে খালি এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। খালি মনে হচ্ছে কখন সন্ধে নামবে। সারাটা দিন মাটিতে আর পা পড়লই না ডরোথির।
কত দিনের স্বপ্ন সফল হবে আজ। কাজের মাঝে 3D টিভিটা চালিয়ে ইন্টারনেট থেকে পুরনো দিনের রোম্যান্টিক সিনেমা দেখেছে সে আজকে। উফ, কি রোমান্সটাই না ছিল সেই সব দিনে। আজকাল তো ওইসব অ্যাকশন আর সায়েন্স ফিকশনের সিনেমা। শান্তনু অবশ্য ওসবেরই ফ্যান। তার ভালো না লাগলেও শুধু শান্তনু পছন্দ করে বলে সে দেখতে যায়। শান্তনুর জন্য সে সব করতে পারে। পুরনো দিনের রোম্যান্টিক সিনেমা দেখা ডরথির খুব পছন্দ। আগে এতটা ছিল না, শখ খাওয়ার পর থেকে এইসব শখ আর ভালো লাগাগুলো বেড়ে যাচ্ছে। তবে আজকে সে খুব মন দিয়ে সিনেমা দেখেছে। যখন হিরো হিরোইনকে প্রপোজ করে তখন সে কিভাবে লজ্জা পায়, আর তারপর কিছুক্ষণ থেমে কিভাবে আলতো স্বরে হ্যাঁ আমি রাজি বলে, সেই জায়গাটা বারবার দেখে নিয়েছে। আফটার অল তার জীবনে তো শান্তনু হিরো আর সে হিরোইন। শান্তনু যখন হাঁটু গেড়ে বসে তার দিকে ভালোবেসে তাকিয়ে বলবে, ডরথি, উইল ইউ ম্যারি মি? তখন যে তার কী অবস্থা হবে সে নিজেও জানে না। তাই টিভি দেখে ঠিক করে নিচ্ছে যে কিভাবে হ্যাঁ বলবে। খানচারেক সিনেমা দেখার পর হ্যাঁ বলার একটা স্টাইল খুব পছন্দ হলো ডরথির। এটাই বেশ চমক আছে। শান্তনু ভাবতেই পারবে না যে এভাবেও হ্যাঁ বলা যায়। অবশ্য তার সাথে সাথে নিজের জন্য একটা লাল টুকটুকে গাউনও পছন্দ করে রেখেছে ডরথি। লাল রং তার খুব পছন্দ। আগে এত রঙের দিকে তার নজর ছিল না। ইদানিং তার লাল, পিঙ্ক আর কালো এই 3টে রং বড্ড পছন্দের হয়ে উঠেছে। তার কাছে যে কটা ড্রেস আছে তার মধ্যে এই লাল গাউনটা সব থেকে ব্রাইট, তাই এটাকেই পছন্দ হলো আজকের জন্য। আফটার অল আজকের সন্ধেটা খুবই স্পেশাল। সারাটা দিন কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারল না ডরথি। ঘড়িতে যখন 6টা তখনই সে গাউনটা পরে রেডি হয়ে বসে থাকলো। আয়নায় নিজেকে দেখে জাস্ট বিশ্বাসই করতে পারছিল না ডরথি। সেটা তাকে তো একদম রাজকন্যার মতো দেখাচ্ছে। আজকে 1 ঘন্টা আগেই শান্তনু ফ্ল্যাটে ফিরে এলো। অফিসের কলিগ কাম বন্ধুরা তার প্রমোশনের জন্য পার্টি দিয়েছিল। ওই অরণ্যটাও তাকে কংগ্রাচুলেট করেছে। শালার তো প্রচুর ফেটেছে তাকে অভিনন্দন জানাতে, কিন্তু সবার সামনে এমন ভাব করছিল যেন ওর প্রমোশনে সেই সব থেকে বেশি খুশি। ফ্ল্যাটে ঢুকেই অবাক হয়ে গেল শান্তনু। ডরথি তার সামনে এক অপূর্ব সুন্দর লাল গাউন পরে দাঁড়িয়ে আছে। এ কি, ডরথি ব্লাশ করছে? এও কি সম্ভব? সে তো পার্টিতে ড্রিঙ্ক করেনি। তাহলে এসব কি সত্যি হচ্ছে? শান্তনু যে ফ্ল্যাটে ঢুকে তাকে দেখে অবাক হয়ে গিয়েছে সেটা ওর চোখ দেখে বুঝেছে ডরথি। শান্তনুকে একটা বাচ্চা মেয়ের মতো সে জিজ্ঞাসা করল, আমাকে কেমন দেখাচ্ছে শান্তনু? অসাধারণ দেখাচ্ছে তোমায় ডরথি, ঠিক যেন অচিনপুরের রাজকন্যা। কিন্তু এখন এসব আউটফিটের আমি আমি তোমার প্রস্তাবে রাজি শান্তনু। মাথাটা কাজ করছে না শান্তনুর। কি বলছে এসব ডরথি? কিসের প্রস্তাব আর কিসেই বা রাজি সে? তার অবাক করা মুখের দিকে তাকিয়ে ডরথি কি ভাবল কে জানে, কিন্তু নিজের সমস্ত ভালোবাসা দুচোখের মধ্যে ভরে শান্তনুর বক্ষলগ্না হয়ে তার দিকে চেয়ে ফিসফিস করে বলল, তুমি ধরা পড়ে গেছো সোনা। আমি তোমার বিয়ের মতলব আজকে সকালেই জেনে গিয়েছি। তুমি আমাকে সারপ্রাইজ দেবে ভেবেছিলে, তাই না? কিন্তু দেখো, আমি তোমাকেই চমকে দিলাম। আমি রাজি, তোমার বিয়ের প্রস্তাবে আমি রাজি। কথাটা বলে দুচোখ বন্ধ করে দুহাতে শান্তনুকে জড়িয়ে ধরল ডরথি। কিন্তু শান্তনু ততক্ষণে আতঙ্কের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে। মাথাটা দপদপ করছে তার। কিছুদিন ধরে ডরথির পরিবর্তনগুলো চোখে পড়ছিল, কিন্তু তাই বলে এই পরিবর্তন? রাগে মাথাটা আগুন হয়ে উঠল শান্তনুর। বিকট জোরে সে চিৎকার করে উঠল, কি যা তা বলছো? না, এ হতে পারে না। কথাটা বলে সাথে সাথেই তাকে জড়িয়ে ধরে থাকা ডরথিকে এক ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলে দিল সে। রাগে তার ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে।
এদিকে ডরথি প্রচণ্ড অবাক চোখে শান্তনুকে দেখছে। শান্তনুর এত রুক্ষ চেহারা সে আগে কোনো দিন দেখেনি। কাঁপা কাঁপা গলায় সে বলে উঠল, কি হয়েছে? তুমি তো রাগ করছো কেন? ও শাট আপ ইউ ব্লাডি বিচ! বিয়ে করার শখ জেগেছে তোমার, তাই না? নিজের দিকে তাকিয়ে দেখেছো কখনো? ভুলে যেও না ডরথি, তুমি সামান্য অ্যান্ড্রয়েড 50 স্পেশালি লিভ ইন করার জন্য তৈরি একটা সামান্য সিলিকনের রোবট। তোমার সাথে সবসময় হেসে কথা বলি, ভালো ব্যবহার করি, তার মানে তুমি এই করেছো? আর ইউ ম্যাড? মাথাটা আবার ঝিমঝিম করে উঠল ডরথির, তবে এবার একটু বেশি সময়ের জন্য। শান্তনুর সব কথা সে শুনতে পায়নি, তবে অ্যান্ড্রয়েড 50 এই কথাটা শুনতে পেয়েছে। আচ্ছা, তাহলে এই জন্য শান্তনু এত চিন্তিত। সে রোবট আর শান্তনু মানুষ, এই সামান্য পার্থক্য শান্তনু নিতে পারছে না। কি পাগল ছেলেটা! ডরথি শান্তনুর দিকে আরও কিছুটা এগিয়ে এসে নরম গলায় বলে ওঠে, তাতে কি শোনা? আমার এই সিলিকনের শরীরটাকে তুমি সুখ দিতে পারবে না কেন? আমাকে নিয়ে কি বিছানায় তোমার কোনো প্রবলেম হয়েছে এতদিন? হ্যাঁ, একটা বাচ্চা হয়তো দিতে পারবো না আমি, কিন্তু সেটাও তো অ্যাডাপ্ট করে যায়। তাহলে কি কমতি আছে আমার মধ্যে বলো? কি বাচ্চা? সালা, একটা রোবটের বাচ্চা নেওয়ার শখ জন্মেছে আর বিছানার কথা বলছো? তোমাকে ভাড়া নেওয়ার আগে আমি ভালো করে দেখে নিয়েছি ওটা। ট্রায়াল পিরিয়ডে তুমি আমায় বিছানায় সন্তুষ্ট করেছিলে বলেই নিয়েছি। এর মধ্যে ভালোবাসা কোথা থেকে আসছে? তার মানে তুমি আমায় ভালোবাসো না? আচ্ছা আচ্ছা, আমার কি দোষ বলতে পারবে? আমি তো তোমায় এক রক্ত মাংসের নারীর মতোই ভালোবেসেছি। আমার সবটা দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে চেয়েছি। আমি এখন কি করব? কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ল ডরথি। দুহাতে মুখ ঢেকে সে সোফায় বসে পড়ল। ডরথিকে ওভাবে কাঁদতে দেখে শান্তনুর খারাপ লাগলো। এতদিনের সাথী ডরথি, সে কষ্ট পাচ্ছে দেখে শান্তনুর রাগও পড়ে এলো। শান্ত স্বরে সে ডরথিকে বোঝানোর চেষ্টা করল, দেখো ডরথি, তোমার মধ্যে কোনো কমতি নেই, কিন্তু আমরা দুজন সম্পূর্ণ আলাদা। মানুষের একটা সত্তা থাকে, তার আত্মা থাকে। আমরা শরীরকে ভালোবাসি না, শরীরের মধ্যেকার মনটাকে ভালোবাসি। তুমি একটা রোবট, তোমার মন, আত্মা, প্রাণ এসব থাকে না, থাকতে পারে না, বুঝেছো? আমার মনে হয় তোমার অ্যালগোরিদমে কিছু গন্ডগোল হয়েছে, হয়তো ভেতরের কোনো প্রোগ্রামিং ক্র্যাশ করেছে, তাই তোমার এসব মনে হচ্ছে। আমি সার্ভিস সেন্টারে জানাচ্ছি, ওরা এসে তোমায় ভালো করে দেবে। এতক্ষণে সে নিশ্চিত যে সেদিনের তীব্র শক পেয়ে ডরথির মাথা বিগড়ে গিয়েছে। তবে শুধু তাই নয়, এর সাথে সাথে ডরথি হয়তো চিন্তা করার ক্ষমতাও পেয়েছে। হয়তো মানুষের মতো কিছু গুণও জন্মেছে তার মধ্যে, না হলে একটা অ্যান্ড্রয়েড কিভাবে একজন মানুষকে ভালোবাসার কথা বলে? সুতরাং ব্যাপারটা খুব বুদ্ধি করে সামলাতে হবে। তাই ডরথিকে তার মিষ্টি কথার জালে জড়িয়ে যেভাবে হোক সার্ভিস সেন্টারে পাঠাতেই হবে। তার সাথে কথা বলতে বলতেই স্মার্ট ওয়াচের কল বাটনটা টাচ করতে যাচ্ছিল শান্তনু, কিন্তু সেটা করার আগেই শাঁ করে একটা লেজার এসে কবজি সহ স্মার্ট ওয়াচটাকে এফোঁড়োফোঁর করে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো কবজি থেকে। বিকট আর্তনাদ করে শান্তনু মেঝেতে পড়ে গেল। ইস, কতটা কেটে গেল বলো তো? আমি সবসময় বলি দেখো সাবধানে থাকতে, কিন্তু তুমি তো শুনবে না। সেই সার্ভিস সেন্টারে ফোন করতেই যাচ্ছিলে, তাই না? আমাকে মিষ্টি মিষ্টি কথা ভুলিয়ে ভুলিয়ে সেই খারাপ কাজটা করতে যাচ্ছিলে। যাকে আর চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো। আমি তোমায় নতুন হাত এনে দেবো, কেমন? Shut up, you bloody psycho robot! আমি মানুষ, আমার হাত ওভাবে কিনতে পাওয়া যায় না। আমার রক্ত বন্ধ করো তাড়াতাড়ি, না হলে আমি মরে যাব।
ও হ্যাঁ, তাই তো, মেডিকেল কিটের কথাই তো ভুলে গেছি। কথাটা বলে ডরথি কেমন অসংলগ্নভাবে হাসল, তারপর বেডরুমের দিকে দৌড়ে গেল। মেডিকেল কিট নিয়ে আসার সময় আবার মাথাটা ঝিমঝিম করে উঠল ডরথির। তবে এবার কেমন একটা চিনচিনে ব্যথা আর হালকা বিপ বিপ শব্দ শুনতে পেল সে। শব্দটা হালকা, কিন্তু মাথার মধ্যে ক্রমাগত বেজেই চলেছে। মেডিকেল কিট নিয়ে ডরথিকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে রাগে পাগল হয়ে যাওয়ার জোগাড় শান্তনু। কি হলো কি? কিটটা নিয়ে এসো, পাথরের মতো দাঁড়িয়ে রইলে কেন? আচ্ছা আচ্ছা, ওটা না হলে তুমি মরে যাবে, তাই না? জানো, আমি না সিনেমায় দেখেছি যে রোমিও জুলিয়েটকে না পেয়ে দুঃখে মরে গিয়েছিল। তুমি কি সেইভাবে মরে যাবে? ও, তুমি কত ভালোবাসো আমায়। এত ভালোবাসাতে আমারই তো এখন মরে যেতে ইচ্ছে করছে। ডরথি কি বলছে? সে চাইছে শান্তনু মরে যাক? না, এ রোবট পাগল খুনে হয়ে গিয়েছে। এর থেকে বাঁচার একটা মাত্র উপায়। শান্তনুর বাম পায়ে একটা SOS চিপ বসানো আছে, চামড়ার ওপর একটা লাল অংশ আছে যেটাকে ছিঁড়ে দিলেই হবে। কিন্তু ডান হাত অকেজো, তাই বাম হাতেই কাজটা সারতে হবে। ওদিকে ডরথি আবার কেমন যেন করছে, তার চোখ বন্ধ আছে। এই সুযোগ, বাম পায়ের দিকে হাত বাড়ালো শান্তনু। শান্তনুর সাথে কথা বলতে বলতেই আবার কয়েক সেকেন্ডের জন্য মাথাটা ঝিমঝিম করে উঠল ডরথির। তার সাথে এবার মাথার ভেতর কেমন যেন মাছির ভন ভন শব্দ শোনা যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছে মাথাটা। কয়েক সেকেন্ড পরে চোখ খুলেই মাথা আগুন হয়ে গেল ডরথির। শান্তনু ওর পায়ের SOS চিপটা অ্যাক্টিভেট করতে চলেছে। ডরথি খুব ভালো করে জানে যে ওটা অ্যাক্টিভেট হলেই পুলিশ নিমেষে পৌঁছে যাবে এখানে। ওরা চিরদিনের মতো শান্তনুকে আর তাকে আলাদা করে দেবে না, এটা ডরথি কিছুতেই হতে দেবে না। এই শান্তনুটা বড্ড দুষ্টুমি শুরু করে দিয়েছে, এবারে ওর দুষ্টুমি থামাতেই হবে। শান্তনুর অজান্তেই তার দিকে আঙুল তুলে ধরল ডরথি। ডিনার বানাতে বানাতে আজ রাত 11টা বেজে গেল ডরথির। আসলে শান্তনু এমন দুষ্টুমি আরম্ভ করলো যে ওকে থামাতে গিয়েই অনেকটা সময় চলে গেল। তবে ডরথি আজ খুব খুশি, শান্তনুর সাথে তার বিয়ে হতে যাচ্ছে। এটা কি কম খুশির কথা? শান্তনুর সবচেয়ে পছন্দের রান্নাটা করেছে সে আজ। মুগের ডাল, বেগুন ভাজা, শুক্তো, আলু পোস্ত আর আমের চাটনি। খাবারগুলোকে টেবিলে রেখে শান্তনুর দিকে চেয়ে সে মিচকি হাসল। তারপর লজ্জা লজ্জা ভাব করে বলল, তোমার পছন্দের সব খাবার বানিয়েছি, দেখো দেখো ভালো লাগে কিনা। কথাটা বলে টেবিলের দিকে তাকিয়ে ডরথি জিভ কাটল। আরে চাটনিটাই তো আনা হয়নি, তুমি চুপটি করে বসো, আমি কিচেন থেকে আসছি, কেমন? শান্তনুর কাটা মুন্ডুটা তখন টেবিলে রাখা আছে, মুখটা হাঁ করে খোলা, জিভটা বেরিয়ে আছে, আর চোখ দুটো ভয় বিস্ফারিত। কিচেন থেকে ভেসে আসছে ডরথির গুনগুন গানের আওয়াজ।